দাঁড়ান দাঁড়ান, হাত থেকে ফোন রাখবেন না। আগে ভিডিওটা একটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। করেছেন? হ্যাঁ, এইবার মন দিয়ে গল্প শুনুন। নমস্কার, আমি অর্ণব। আচ্ছা, একটা জিনিস আপনারা খেয়াল করেছেন? এবছরের ঋতুচক্র বিগত কয়েক বছরের থেকে অনেকখানি পাল্টে গেছে। কয়েকটা দিন খানিক কাঠফাটা গরম পড়ল, তারপর সেই যে বৃষ্টি শুরু হয়েছে, আর থামার নাম গন্ধ নেই। সেই আমাদের ছেলেবেলার মতো আকাশ কালো করে ৩-৪ দিন ধরে টানা বৃষ্টি। এবার এটা পৃথিবীর সেরে ওঠার নমুনা না আরও বিগড়ে যাওয়ার, তা ঈশ্বরই জানেন। আচ্ছা, আপনারা সকলে বর্ষাকাল পছন্দ করেন? আমি করি, তবে সেটা বাড়িতে থাকতে হলে। বাইরে বেরোতে হলেই আমার বৃষ্টি একদম পছন্দ হয় না। কাদা বা রাস্তায় জমা জল জিনিসটা খুবই অপছন্দ আমার। তবে বর্ষার যে বিষয়টা আমি সবথেকে বেশি পছন্দ করি সেটা হলো খাওয়া দাওয়া। দুপুরের খিচুড়ির থেকে সন্ধ্যার চা পকোড়া, বাইরে বৃষ্টির সঙ্গত থাকলে সবই যেন আলাদা রকমের স্পেশাল হয়ে ওঠে। আর তার সঙ্গে যদি যোগ দেয় ইলিশ মাছ, তাহলে তো কোনো কথাই নেই। সে আপনি ভেজে ফেলে খিচুড়ি দিয়ে খান, তেল দিয়ে ভাত মেখে খান, কাঁটা দিয়ে পুঁই শাক রাঁধুন বা সর্ষে দিয়ে ভাপিয়ে নিন, যে কোনো রূপেই ইলিশের জবাব মেলা ভার। অনেকে আছেন যারা গন্ধ বা অ্যালার্জির কারণে ইলিশ পছন্দ করেন না। আমি আবার তেমন মাছ ভক্ত না হলেও এই একটা মাছ ভীষণ পছন্দ করি। লোকে বলে বাঙালদের নাকি ইলিশ মাছ বেশি পছন্দ। আমি ঘটি, তবে আমার পছন্দের মাছ কিন্তু ইলিশ। যাক, বর্ষার খাওয়া দাওয়া নিয়ে আপনাদের কোনো পছন্দ বা অভিজ্ঞতা থাকলে লিখে ফেলুন কমেন্ট বক্সে। আর তার আগে গল্পটা শুনে নিন। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন, অমলা দেবীর লেখা সান্ত্বনা। সন্ধ্যার পর বাড়ি ফিরিলাম। স্কুলের পর স্কুল কমিটির মিটিং ছিল, নানা বিষয়ে আলোচনা হইল। তাহা ছাড়া কমিটির মেম্বাররা সকলেই বৈকালিক চাপান পর্ব শেষ করিয়া আসিয়াছিলেন, কাজেই ধিমাতালে আলোচনা চালাইতে লাগিলেন এবং কাজের বিষয় ছাড়াও অনেক বাজে বিষয় লইয়া তর্ক বিতর্ক করিতে লাগিলেন। ফলে দেরি হইয়া গেল। সেই সকাল 10টায় দুই মুঠা নাকে মুখে গুঁজিয়া স্কুলে গিয়াছি। স্কুলে 1 কাপ চা খাইয়াছি মাত্র। ক্ষুধায় পেটের নাড়িগুলি পাক দিতেছিল। গৃহিণীর কাছে আজিকার খাটুনির ফিরিস্তি দিয়া রুটি ও চিনির সঙ্গে কেমন করিয়া তাহার কিঞ্চিত করুণা ও 1 কাপ চায়ের বদলে 2 কাপ চা আদায় করিয়া লইব, তাহাই মনে মনে জল্পনা করিতে করিতে বাড়ি ফিরিলাম। বাড়ি ফিরিতেই গৃহিণী কহিলেন, শুনছ, বাজারে নাকি অনেক ইলিশ নেমেছে। 8 আনা 10 আনায় একটা, পাড়ার সবাই একটা এনেছে। রাস্তায় যে যাচ্ছে তারই হাতে একটা করে মাছ। ছেলে দুটিকে এত করে বললাম, গেল না। আমার যেমন অদৃষ্ট তেমনই তো ছেলে। তা তুমি একবার যাও দেখি চট করে, এই তো বাজার, যেতে আসতে 5 মিনিটও লাগবে না। ততক্ষণ আমি তোমার খাবার আচ্ছা গরম করে রাখছি। বলিয়া প্রতিবাদের অবসর পর্যন্ত না দিয়া বাজারের থলিটি আনিয়া হাতে তুলিয়া দিলেন। পরক্ষণেই মুখের দিকে তাকাইয়া রোষ গূঢ় কণ্ঠে কহিলেন, তুমিও যাবে না তো? গৃহিণীর মুখের দিকে তাকাইলাম। থমথমে মুখ, চোখের কোণে বিদ্যুৎ জমিতে শুরু করিয়াছে। বর্ষণের আর দেরি নাই। সোৎসাহে কহিলাম, আরে ধুর, কি যে বলো, যাব না বলো কি, এখনই যাচ্ছি। জামা কাপড়গুলো ঘামে ভিজে, দেখো না, দেখো একদম জবে হয়ে গেছে। একটু বদলে নিয়েই যাচ্ছি। আজ 2 মাস ধরিয়া বাজারে মাছ বড় দুর্লভ হইয়া উঠিয়াছে। ম্যাজিস্ট্রেট সাহেব মাছ কন্ট্রোল করিয়াছেন। ফলে
মেছুনীরা বাজারে মাছ বিক্রয় বন্ধ করিয়া দিয়াছে। যাহাদের মাছ খাইবার বাসনা হয় তাহাদের জেলে পাড়ায় গিয়া মেছুনীদের সাধ্য সাধনা করিয়া ন্যায্য দামের 4 গুণ দাম বেশি দিয়া মাছ আনিতে হয়। কাজেই গৃহিণীদের মেজাজ দিন রাত গনগন করিতেছে এবং গৃহকর্তারা সন্ত্রস্ত হইয়া উঠিয়াছেন। থলিটি হাতে ঝুলাইয়া বাহির হইলাম। অন্ধকার গাঢ় হইয়া উঠিতেছে। রাস্তায় আলোর বালাই নাই। রাস্তার ধারে ধারে সিকিমাইল অন্তর এক একটি করিয়া কাঠের ল্যাম্প পোস্ট খাড়া করা আছে। প্রত্যেকটির মাথায় কাঁচের আবরণীয় আছে, কিন্তু কখনো নিয়মিতভাবে আলো জ্বালা হয় না। ইহাই এই শহরের তথা এই জেলার ভাগ্যলিপি। শহরের বাহিরে দাঁড়াইয়া যেদিকে তাকাইবেন দিগন্ত প্রসারিত মাঠ, কিন্তু শস্য জন্মায় না। যেখানে সেখানে বড় বড় ফলের বাগান, কিন্তু ফল ধরে না। শহরের 2 পাশে 2টি নদী, কিন্তু বর্ষার মাস 2 ছাড়া সারা বৎসর মরুভূমির মতো ধুধু করে। মিউনিসিপ্যালিটি বা অন্যান্য সাধারণ প্রতিষ্ঠানের যাহারা কর্ণধার, তাহারা দেখিতে শুনিতে মানুষ, কিন্তু তাহাদের বিন্দুমাত্র মনুষ্যত্ব আছে বলিয়া মনে হয় না। কাজেই এখানে আলোকস্তম্ভের মাথায় আলো যে জ্বলিবে না, তাহাতে আর আশ্চর্য হইবার কি আছে। বাড়ি হইতে বাজার প্রায় 1 মাইল। রাস্তার ধার দিয়া চলিয়াছি। সামনে ও পিছন হইতে মাঝে মাঝে মিলিটারি লরি গর্জনে প্লিহা চমকাইয়া দিয়া পার হইয়া যাইতেছে। রাস্তাটি পিচের তৈয়ারি, কিন্তু 2 পাশ ধুলায় ভর্তি। জুতা প্রায় সমস্তটা ধুলায় ঢুকিয়া যাইতেছে এবং মধ্যে ধুলা ঢুকিতেছে। তাহার উপর জুতা চোরাটি পুরাতন। বহুদিনের পরিচয় হেতু আচরণে শৈথিল্য দেখা দিয়াছে। প্রতি মুহূর্তে পা হইতে খুলিয়া যাইবার চেষ্টা, জোর করিয়া আটকাইয়া রাখিতেছি। এ যে কত কঠিন ধরনের কসরত ভুক্তভোগী মাত্রই ইহা বুঝিতে পারিবেন। রাস্তায় একজন পরিচিত ভদ্রলোকের সহিত দেখা হইল। বাম হাতে একটি সুঠাম চেহারার ইলিশ মাছ ঝুলিতেছে। আমাকে দেখিয়া কহিলেন, কে মাস্টার, তলিয়াতে কোথায়? কহিলাম, এই বাজারে। বাহ, চমৎকার মাছটি তো। ভদ্রলোক মাছটি তুলিয়া ঠিক আমার নাকের সামনে ঝুলাইয়া গদগদ কণ্ঠে কহিলেন, চমৎকার মাছ, তাই না? পরম আত্মপ্রসাদের সহিত কহিলেন, সত্যি ভারী চমৎকার মাছ। অনেক কষ্টে জোগাড় করেছি মশাই। পয়সা থাকলেই হয় না আজকাল, পয়া বল চাই। মাছওয়ালার ভগ্নিপতি আমার মক্কেল, ভদ্রলোক মুখ তার। মাছটি আবার তুলিয়া ধরিয়া ডান হাতের আঙুলগুলি অতিশয় মমতার সহিত মাছটির পেটে বুলাইয়া কহিলেন, পেট দেখেছেন? ডিমে টইটুম্বুর। সাগ্রহে জিজ্ঞাসা করিলাম, বাজারে আর মাছ আছে? ভদ্রলোক মাথাটি একবার এপাশে একবার ওপাশে নাড়িয়া কহিলেন, খুব সম্ভব নেই। ভুরু নাচাইয়া চোখ 2টি চড়াইয়া কহিলেন, থাকবে কি করে মশাই? 200 লোক মুগিয়েছিল। মাছের জাঁগা নামতে না নামতেই হুমড়ি খেয়ে পড়ল। 5 মিনিটের মধ্যে সব সাবার। মাছ খেতে না পেয়ে সবাই যেন একেবারে হন্যে হয়ে উঠেছে। ব্যাকুল কণ্ঠে কহিলাম, সত্যি বলছেন? একেবারেই নেই? ভদ্রলোক ক্ষুণ্ণ কণ্ঠে কহিলেন, মিথ্যে বলে আমার কি লাভ? বিশ্বাস না হয় গিয়ে দেখুন। চলিবার উপক্রম করিতেই ভদ্রলোক হাত ধরিয়া থামাইয়া কহিলেন, দেখুন, বাজারে পাবেন না নিশ্চয়, তবে একটা কাজ করতে পারে। মাছ বাজারে আসতে না আসতেই জেলেরা তো অর্ধেক মাছ সরিয়ে নেয়। যদি জেলে পাড়ায় যেতে পারেন তাহলে 1-2টা পেতেও পারেন, বুঝলেন? তবে দরে সুবিধে পাবেন না। তা না হোক, মাছ তো পাবেন। হ্যাঁ, ঠিক বলেছেন, যাই তাই করি কে।
বলিয়া আবার চলিবার উপক্রম করিতেই ভদ্রলোক কাঁধে হাত দিয়া থামাইয়া কহিলেন, আরে দাঁড়ান না, কিসের দরই বা সুবিধে মশাই? আলু 2.5 টাকা সের, বেগুনের সের 12 আনা। ঝিঙের মতো জিনিস তাও 1 সের কিনতে যান, 8টি গন্ডা পয়সা গুনে দিতে হবে। বাঁচবেন কি খেয়ে বলুন তো? আর বেঁচে আছি বলেও তো বিশ্বাস হয় না, মাঝে মাঝে নিজেকে চিমটি কেটে দেখি। বলিয়া আমাকে একটি চিমটি কাটিবার উপক্রম করিতেই সরিয়া দাঁড়াইয়া কহিলাম, হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি যা বলেছেন। আচ্ছা চলি, দেখি একটু চেষ্টা করে যদি পাই। ভদ্রলোক কহিলেন, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসুন আসুন, যা বললাম তাই করুন কিন্তু গিয়ে। মাছের বাজারে গিয়ে দেখিলাম ভিড় একেবারে নাই। জন কয়েক লোক দাঁড়াইয়া দাঁড়াইয়া খুব সম্ভব মাছ সম্বন্ধে আলোচনা করিতেছে। একটু দূরে কতগুলি লোক জড়ো হইয়া কি কিনিতেছে। একজনকে জিজ্ঞাসা করিলাম, দাদা, মাছ কি পাওয়া যাবে? লোকটি কহিল, মাছ কোথায় পাবেন মাছ? সে তো আসতে না আসতেই সবার। তবে হ্যাঁ, হাঁস পোঁটা যদি কিনতে চান তো ওইখানে পাওয়া যাচ্ছে, যান। বলিয়া নাক উঠাইয়া অতূরবর্তী জনতাকে নির্দেশ করিল। একজন কহিল, হ্যাঁ, অফিসে যদি চাকরি বাকরি করেন তো মাছের আশা ছেড়ে দিন মশাই। বেলা 3টে থেকে যদি এখানে হাঁটু গেড়ে বসে থাকতে পারেন তবেই মাছ পাবেন, না হলে। বলিয়া মাথায় একটা ঝাঁকানি দিয়া বক্তব্য শেষ করিল। আর একজন কহিল, আর যদি জজ ম্যাজিস্ট্রেট হন, ছোটখাটো হাকিমও হন, নেহাত পক্ষে মিউনিসিপ্যালিটির কমিশনার হন, তাহলে আর বাজারে আসতে হবে না কষ্ট করে, বাড়িতে বসেই মাছ পেয়ে যাবেন। আরেকজন কহিল, সত্যি ওদের বোধহয় কোনো অসুবিধেই নেই, নাহলে লোকের এত কষ্ট দেখেও তো কাগজ নেই কারোর, ঠোঁটো জগন্নাথ হয়ে বসে বসে মজা দেখছে সব। একজন উপদেশ দিল, হাতে পয়সা যদি বেশি থাকে তো ছেলেপাড়ায় গিয়ে দেখতে পারেন। ইহাই চিন্তা করিতে করিতে চলিয়া আসিলাম। ছেলেপাড়া অনেক দূর, এমন সময়ে সেখানে যাওয়া কি ঠিক হইবে? অথচ খালি হাতে বাড়ি ফিরিতেও সাহস হইতেছে না। গৃহিণীকে কি বলিয়া প্রবোধ দিব? এত আশা করিয়া পাঠাইয়াছেন, ব্যাগে তো এমনি মেজাজ আগুন হইয়া আছে, তাহাতে ইন্ধন যোগানো, না না, সেটা ঠিক নিরাপদ হইবে না। পায়ে পায়ে কতকটা আগাইয়া আসিতেই একটি গলির মুখে দেখিলাম একটি মেয়ে দাঁড়াইয়া একটি লোকের সঙ্গে কথা বলিতেছে। সামনের দোকানে ডেলাইট জ্বলিতেছে, তাহারই আলো মেয়েটির মুখে গায়ে পড়িয়াছে। মেয়েটির বয়স 26-27 বেশি হইবে না। ঈষৎ স্থূলাঙ্গী, মোটামুটি সুন্দরী, চোখ দুইটি ডাগর। কথা বলিবার সময় ঢুলাইবার চেষ্টা করিতেছে। পরিপাটি করিয়া চুল বাঁধিয়াছে, সামনে পাতা কাটা, মাথায় উবু ঝুঁটি, 2 কানে সোনার টোপ, হাতে 1 হাত করিয়া ঝলমলে সোনার চুড়ি। আসল না কেমিক্যাল সেটা যদিও জানি না। এই কন্ট্রোলের দিনেও পরনে পুরা মাপের মিহি শাড়ি। মেয়েটির হাবভাব ভালো নয় দেখিয়া সরিয়া পড়িবার উপক্রম করিতেই মেয়েটি কহিল, কি গো বাবু, কি চান? চমকিয়া উঠিলাম। মেয়েটি আমাকে কি ভাবিয়াছে? আমি একজন ভদ্রলোক, বিশেষ করিয়া শিক্ষক। গৃহিণীর কৃপায় হাতে থলি উঠিয়াছে বলিয়া আমার চালচলন এমন হইয়া উঠিয়াছে যে আমাকে এই ধরনের সন্দেহ। মুখ ফিরাইয়া ভারী গলায় কহিলাম, না, কিছু না। মেয়েটি এককাল হাসিয়া কহিল, আরে আমাদের বাবু যে। 2 পা আগাইয়া আসিয়া মুখ চোখ ঘুরাইয়া আবদারের সুরে কহিল, আমাকে চিনছেন না বাবু? আমি আপনাদের গুরুদাসীর মেয়ে হরিদাসী। পুরনো খদ্দের আপনি আমার। আগে এলে আমার কাছে ছাড়া কোথাও দাঁড়াতেন না পর্যন্ত।
অনেকদিন আসেননি কি না, তাই বোধহয় ভুলে গেছেন। সামনের লোকটা মুখের চেহারা গম্ভীর করিয়া তুলিয়া আমার দিকে কটমট করিয়া তাকাইল। ভয় পাইয়া কহিলাম, আমি আমি তো আমি তো আসি না কখনো, আজও এসেছি এই মাছ কেনবার জন্যই। মেয়েটি খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া কহিল, মাছের কথাই তো বলছি বাবু, আপনি আবার কি কেনবার কথা ভাবছেন? বলিয়া লোকটার দিকে কটাক্ষ করিতেই লোকটা হাসিয়া বলিল, ও তাই বলুন। মেয়েটি কহিল, তা মাছ চাই নাকি আপনার? তাহলে আসুন আমার সঙ্গে, ঘরে মাছ আছে আমার, টাটকা মাছ, এখনো দরপর করছে, দেখে এলুম। মেয়েটির পিছন পিছন চলিলাম। লম্বা সরু গলি, অন্ধকার। মেয়েটি হনহন করিয়া চলিল, আমিও যথাসাধ্য তাহার পাছু পাছু চলিলাম। মনে হইতে লাগিল কাজটা ভালো হইতেছে কি। মেয়েটির হাবভাব ভালো নয়, কোথায় লইয়া যাইতে কোথায় লইয়া গিয়া উঠাইবে। সঙ্গে অবশ্য টাকা কড়ি বেশি নাই, কিন্তু লোকে দেখিলে কি বলিবে। আমি যে মাছের জন্যই উহার পাছু পাছু ধাওয়া করিতেছি, তাহা কি কেহ বিশ্বাস করিবে? একটু পিছাইয়া পড়িয়াছিলাম। মেয়েটি মুখ ফিরাইয়া কহিল, আসুন আসুন, আর একটু গেলেই আমাদের পাড়া। একটু থামিয়া দাঁড়াইতেই সঙ্গ লইলাম। মেয়েটি ঢিমা তালে চলিতে লাগিল। কহিল, কি ভাবছেন অত? সঙ্গে যেতে ভয় হচ্ছে বুঝি? তো ভয় কিসের, অত বড় জোয়ান লোক আপনি। মুখ ফিরাইয়া মুচকি হাসিয়া কহিল, তাছাড়া কতদিনের চেনা, আপনি চিনি না বললেই আমি শুনব কেন? মনে মনে বিরক্ত হইয়া উঠিলাম। নীরস কণ্ঠে কহিলাম, না না, ভয় কিসে, তবে দেরি হয়ে যাচ্ছে কিনা? মেয়েটি কহিল, আমার তো আর দোষ নেই, নিজেই দেরি করে এসেছেন, কিনি রাগ করেন তো বুঝিয়ে বলবেন। বড় রাস্তা পার হইয়া আর একটা গলিতে ঢুকিলাম এবং আরো কয়েকটা গিয়া জেলেপাড়ায় পৌঁছিলাম। একটি পুকুরের চারপাশে জেলেদের বস্তি। পুকুরের পাড়ে কয়েকটা চাল শুকাইতেছে। একটা ঘরের বাহিরের দাওয়ায় জনা কয়েক লোক গোল হইয়া মুখোমুখি বসিয়া খুব সম্ভব গাঁজা খাইতেছে। মেয়েটির সঙ্গে আমাকে যাইতে দেখিয়া একজন হাঁক দিয়া কহিল, কেডা হরিদাসে? মেয়েটি ক্ষণক্ষণ করিয়া জবাব দিল, কে আবার? আমার এক বাবু, পুরনো খদ্দের, মাছ কিনতে এসেছে। লোকটা কড়া গলায় কহিল, দর কম করিস না বলে দিচ্ছি, যে বাবুই হোক, ফাড়ি তো পেয়ারের বাবু। আরেকজন শ্লেষের স্বরে কহিল, রাতের বেলায় নাকি মাছ কিনতে এসেছে। আরেকজন এতক্ষণ কাশিতে ছিল, কাশির টানেই কহিল, মাছ কিনতে এসেছেন না আরো কিছু? বজ্জাত মাগিগুলো যা তা শুরু করেছে বেড়ায়। মাথা নিচু করিয়া পার হইয়া গেলাম। অপমানে সারা মন চলিতে লাগিল। গৃহিণীর যেমন কাণ্ড, দিন কয়েক মাছ খাইতে না পাইয়া একেবারে অস্থির হইয়া উঠিয়াছেন, ভাবিতেছেন আয়তির আয়টুকু ফুরাইয়া আসিল বলিয়া। তবু পাড়ার অন্য মেয়েদের একই অবস্থা বুঝিয়া এতদিন কোনো মতে সহ্য করিতেছিলেন, আজ অন্য সকলের মৎস্যপ্রাপ্তির সংবাদ শোনা অবধি আর ধৈর্য ধরিতে পারিতেছেন না। মেয়েটি হাসিয়া কহিল, কি সন্দেহ করে দেখেছেন? আসলে রাত করে এসেছেন কি না, এত রাতে মাছ কিনতে তো কেউ একটা আসে না এ পাড়ায়। কহিলাম, আর কত দূর তোমাদের বাড়ি? মেয়েটি মুখের ইঙ্গিতে কহিল, ওই যে। বাড়ির দরজায় আসিয়া দাঁড়াইতেই মেয়েটি কহিল, ভেতরে আসুন না। আমাকে ইতস্তত করিতে দেখিয়া চোখ মুখ ঘুরাইয়া কহিল, হরিদাসী গরিব হলেও
শহরের অনেক বড় বড় লোকের পায়ে ধুলো পড়ে তার ঘরে, আপনার লজ্জা কিসে? কথার ধরন দেখিয়া গা খিনখিন করে উঠল, কিন্তু কথা কাটাকাটি করিতে ইচ্ছে হইল না। নীরবে তাহার পিছু পিছু গিয়া উঠানে দাঁড়াইলাম। বাড়িটি নেহাত ছোট, পাশাপাশি দুইটি কুঠুরি, সামনে এক টুকরা উঠান। উঠানে পা দিতেই ঘরের ভিতর হইতে একটা বুড়ি কাঁপা গলায় ডাক দিল, কেরা দাসী, এত রাত পর্যন্ত কোথায় ছিলিলা? বলিয়া টানিয়া টানিয়া কাশিতে লাগিল। হরিদাসী ফিসফিস করিয়া কহিল, মা কেশু রুগী, সারা রাত জেগে বসে থাকে আর কাশে, আর কেউ এলেই আঁক পারে, কে এলোলা কে গেলোলা, কারোর ঘরে আসবার জন্য এই বুড়ির জ্বালায়। তা বাবু, আপনি একটু দাঁড়ান এখানে, আমি মাচা আনছি, বলিয়া ঘরের ভিতর চলিয়া গেল। আমি একা দাঁড়াইয়া রহিলাম। অন্ধকার ইহার মধ্যে বেশ গাঢ় হইয়া উঠিয়াছে। ঘরের পিছনে একটা প্রকাণ্ড অশ্বত্থ গাছ। গাছের মাথায় অসংখ্য জোনাকি জ্বলিতেছে ও নিবিতেছে। একটা বাদুর শোঁশোর শব্দে মাথার উপর দিয়া উড়িয়া গিয়া সশব্দে গাছের ডালে ঝুলিয়া পড়িল। ইহার মধ্যে আরও অনেকে আসিয়া জুটিয়াছে নিশ্চয়। তাহাদের ফল খাবার শব্দ, টানা ঝাপটানোর শব্দ, আর মাঝে মাঝে পরস্পরের কলহের শব্দ শোনা যাইতেছে। পাড়ার কয়েকটা কুকুর একসঙ্গে চিৎকার করিয়া উঠিয়া কিছুক্ষণ ধরিয়া সুরের কারিগরি করিয়া চুপ করিল। হরিদাসী এতক্ষণ ধরিয়া কি করিতেছে? মাছ তো বাড়িতেই মজুদ আছে, এত দেরি হইবার কারণ কি? মনে মনে ভয় করিতে লাগিল। হরিদাসী বলিয়াছে, শহরের অনেক বিশিষ্ট লোকের আনাগোনা আছে তাহার বাড়িতে, এই সময় কেহ আসিয়া পড়িয়া আমাকে এ অবস্থায় দাঁড়াইয়া থাকিতে দেখিলে আর যাহাই করুক প্রশংসা করিবে না। হরিদাসী ফিরিয়া আসিল। ডান হাতে একটি ডিবরি, বাম হাতে পাতায় সযত্নে মোড়া একটি মাছ। কাছে আসিয়া কহিল, থলির মুখটা খুলুন, আমি দেখে দিই। আপনি আবার হাত দেবেন কেন বাবু? থলির মুখটা খুলিয়া হরিদাসীর সামনে ধরিতেই সে থলির মধ্যে হাত ঢুকাইয়া মাছটি রাখিল। এই সময় তাহার হাতের সঙ্গে আমার হাত ঠেকিল। হাতটি বাহির করিয়া লইয়া হরিদাসী আমার মুখের দিকে তাকাইয়া মুখ টিপিয়া হাসিল। সেই স্পর্শে, সেই হাসিতে বুকের ভেতরটায় দাপাদাপি শুরু হইল। কণ্ঠে স্বর ফুটিতে চাহিল না। গলা ছাড়িয়া কোনো মতে কহিলাম, দাম কত? হরিদাসী মিষ্ট হাসিয়া কহিল, দাম তো জানেন, গোটা 7 শিকের সের, কাটা 2 টাকা। বুকের দাপাদাপি এক মুহূর্তেই বন্ধ হইয়া গেল। বিস্ময়ের স্বরে কহিলাম, সে কি, শুনেছি সস্তা? হরিদাসী গম্ভীর হইয়া উঠিয়া তীক্ষ্ণ মৃদুকণ্ঠে কহিল, ভুল শুনেছেন, মাছ বোধহয় অনেকদিন কেনেননি না? অপ্রতিভভাবে কহিলাম, আচ্ছা বেশ বেশ, কত দাম দিতে হবে বলো? হরিদাসী কহিল, মাছটা 1 সেরের চেয়ে কিছু বেশি, তা পুরনো খদ্দের আপনি, আপনার সঙ্গে চুলচেরা হিসেব করা কি চলে? আপনি ওই 7 শিকেই দিন, বলিয়া বাম হাতটি পাতিল। আমি টাকা 2টি পকেট হইতে বাহির করিয়া তাহার হাতে দিলাম। সে টাকা শুদ্ধ হাতটি সরাইয়া লইয়া কহিল, খুচরো পয়সা তো আমার কাছে নেই, আপনি যেদিন ইচ্ছে বাজারে এসে নিয়ে যাবেন। তারপর চোখ ঘুরাইয়া মনোমোহিনী হাসি হাসিয়া আবদারের সুরে কহিল, আজ যদি বলি এমন সময় টাটকা মাছ দিলাম, বাকি পয়সাটা বকশিস দিয়ে যান, আপনি কি না দিয়ে পারবেন? পয়সা ফেরত পাইবার আশা ত্যাগ করিলাম। বুঝিলাম
হাসি, চাহনি ও স্পর্শের ফাউ দিয়া হরিদাসী মাছের ন্যায্য দামের দ্বিগুণ এবং তদুপরি বাকি পয়সাগুলি আত্মসাৎ করিয়া লইল। তবুও পদান্যতা দেখাইবার জন্য কহিলাম, আচ্ছা বেশ, তো দিলাম বকশিস। হরিদাসী একগাল হাসিয়া কহিল, আপনাদের মতো বাবু সহজে কি জোটে? আমার কত ভাগ্যি। বুড়ি হাঁক দিল, এই এতক্ষণ কার সঙ্গে গ্যাজর গ্যাজর করছিস লা? হরিদাসী ক্ষণক্ষণ করিয়া কহিল, কার সঙ্গে আবার? মাছ কিনতে এসেছে আমাদের পাড়ার নাম করিয়া। পাড়ার বাবু, তোর মনে নেই? বুড়ি কহিল, তা দিয়ে দে মাছ, এত গল্প কিসের? হরিদাসী চোখ মুখ কুঁচকাইয়া রাগের ভঙ্গিতে কহিল, হ্যাঁ মরণ। আমার দিকে তাকাইয়া নাকি সুরে কহিল, দেখুন না কিরকম করে। তারপর কণ্ঠস্বর তুলিয়া কহিল, গপ্প কে করেছে? দাম নেব না নাকি? বুড়ি বলিতে লাগিল, দাম নিবি বই কি? আজকালকার মাছ হিরে জহরতের চেয়েও বেশি, দাম নিবি না কেন? চলিয়া আসিবার সময় হরিদাসী দরজা পর্যন্ত পিছু পিছু আসিল এবং রাস্তায় নামিতেই কহিল, দরকার হলেই আসবেন বাবু, ভুলবেন না কেমন? বাড়ি ফিরিতেই গৃহিণী কহিলেন, হ্যাঁ গা, এত দেরি হলো কেন? 3 বার চায়ের জল চড়ালাম, নামালাম, রুটি যে ঠান্ডা কাঠ হয়ে গেল। কোথায় গিয়েছিলে তুমি? মাছ পেয়েছ? জবাব দিলাম না। এমন একটা দুরূহ কার্যসিদ্ধির জমাট গাম্ভীর্যকে 2-4টি ফাঁকা কথায় হালকা করিয়া দিবার ইচ্ছে হইল না। গৃহিণী রান্নাঘরের বারান্দায় বসিয়া পরদিন সকালের জন্য তরকারি কুটিয়া রাখিতেছিলেন। তাহার সামনে থলিটা নামাইয়া দিয়া মুখ ও চোখের ইঙ্গিতে জানাইলাম, আনিয়াছি আনিয়াছি, খুলিয়া দেখো না। গৃহিণী কহিলেন, তা দেখে শুনে এনেছ তো? মিছুনিরা যে চোরনি, দরে বা ওজনে ঠকায়নি তো? অবজ্ঞার হাসি হাসিয়া কহিলাম, আমাকে ছেলে মানুষ পেয়েছ নাকি? বাজার যাই না তাই, নাহলে বাজার যা করতে পারি তোমাদের গজুবাবুও তা পারবেন না। গজুবাবু একজন প্রতিবেশী, ভালো বাজার করার জন্য পাড়ায় অত্যন্ত সুনাম। কলেজের মেসে থাকতে আমার নাম ছিল বাজার করায়। গৃহিণী মুখ টিপিয়া হাসিয়া কহিলেন, ও তো অনেকবার শুনেছি, দেখে যাওয়ার ভাগ্যে ঘটল না। গৃহিণীর কথায় ও হাসিতে আমার পিত্ত চলিয়া উঠিল। মেয়েদের কিছুতেই সন্তুষ্ট করা যায় না। ভাবিতেছে বাজারে পা দিবা মাত্র মাছ আপনা হইতে লাফাইয়া আসিয়া থলির মধ্যে ঢুকিয়াছে। এই অন্ধকার রাত্রে কেমন করিয়া যে মাছটি সংগ্রহ করিতে হইয়াছে ফলাও করিয়া বলিবার লোভ সংবরণ করিতে পারিলাম না। কহিলাম, উফ, বাজারে যা ভিড়, সেখানে নাক গলাবারও কারো সাধ্য নেই। এই প্রসঙ্গে মুক্তার বাবুর বর্ণনাটি নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা বলিয়া চালাইয়া দিয়া কহিলাম, বাজারে মাছ পাওয়া যায়নি, জেলে পাড়ায় গিয়ে আনতে হয়েছে। গৃহিণী কৃত্রিম বিস্ময়ের স্বরে কহিলেন, ওমা, তাই নাকি? মনে মনে কহিলাম, হ্যাঁ তাই। বাড়িতে বসিয়া বসিয়া হুকুম করিয়া দিলেই হয় না, হুকুম তামিল করা বড় শক্ত। তারপর জেলে পাড়ায় অভিযান সম্বন্ধে সংক্ষেপে পরিচয় দিলাম। বলাই বাহুল্য, হরিদাসীর কথাটা গোপন করিয়াই গেলাম। শেষে মোক্ষম মার দিয়া কহিলাম, তুমি যখন খেতে চেয়েছ তখন মাছ যেমন করে হোক আনবই, এটা আমি ঠিক করেই বেরিয়েছিলাম। গৃহিণীর মুখে সন্তোষের হাসি ফুটিয়া উঠিল। আমার মুখের দিকে এক চোখ চাহিয়া লইয়া কহিলেন, বলো কি, শুনেও সুখ। তা মাছটা বার করো দেখি। কহিলাম, আহা, রেনুকে ডাকো না, ওই বার করুক, আমি আর হাত দেবো না। মানে হাত ধুয়েছি কিনা
ছেলেটি ভালো লোক, হাত ধুতে জল পর্যন্ত দিলে। ওর ছেলে আবার আমার স্কুলের ছাত্র, জানো। গৃহিণী রেনুকে ডাক দিলেন। আমিও ডাক দিলাম এবং কহিলাম, রেনু, মাছটা বার করে দিয়ে যা তো। বাসনা শুধু রেনু নয়, সঙ্গে সঙ্গে তাহার ভাই দুটিও আসুক এবং সকলে তাহাদের বাবার কৃতিত্ব দেখিয়া পিতৃভাগ্য সম্বন্ধে সচেতন হইয়া উঠুক। রেনু আসিল। ছেলে দুইটিও লাফাইতে লাফাইতে আসিয়া হাজির হইল। মুখে হাসি আর ধরিতেছে না। মাছ, বিশেষ করিয়া ইলিশ মাছ, বাঙালির বড় লোভের বস্তু। এই লোভ বাঙালির মজ্জায় মজ্জায় জমিয়া আছে। বাঙালি সব ছাড়িবে, কিন্তু মাছ খাওয়া সে কখনো ছাড়িতে পারিবে না। তা জাহান্নাসিকা যতই কুঞ্চিত হইয়া উঠুক, ইহাই সত্য। তাহা ছাড়া মাছের সঙ্গে বাঙালির বাঙালিয়ানা ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট। যে বাঙালি মাছ খায় না সে মহাপুরুষ হইতে পারে, কিন্তু বাঙালি কদাপি নহে। যাহাদের কারসাজিতে এই মাছ বাংলাদেশে দুর্লভ ও দুর্মূল্য হইয়া উঠিয়াছে, তাহারা বাঙালির আসল শত্রু। রেনু থলি হইতে মাছ বাহির করিতে লাগিল। ছেলে দুইটি ঘেঁষিয়া দাঁড়াইয়া দুই হাঁটুর ওপর হাত রাখিয়া একেবারে ঝুঁকিয়া পড়িল। ছোট ছেলেটি কহিল, বাবা, ডিম আছে। মুক্তারবাবুর কথার পুনরাবৃত্তি করিয়া বলিলাম, হ্যাঁ আছে বই কি, একেবারে টইটম্বুর। রেনু পাতায় মোড়া মাছটি থলি হইতে বাহির করিতেই গৃহিণী আগাইয়া আসিলেন। পাতার মোড়ক খুলিয়া ফেলিয়া রেনু মাছটি হাত দিয়া টিপিয়া কহিল, মাছটা তো ভালো নয় বাবা। গৃহিণী আতকাইয়া উঠিয়া কহিলেন, তাই নাকি? আমার দিকে জ্বলন্ত কটাক্ষ নিক্ষেপ করিয়া কহিলেন, তা আমি আগেই জানি। ছেলে দুইটিও মুখ শুকনা করে আমার দিকে তাকাইল, দৃষ্টিতে ক্ষোভ আর ভৎসনা। বলিয়া উঠিলাম, হ্যাঁ পাগল নাকি, টাটকা মাছ। রেনুর উদ্দেশ্যে কহিলাম, ধুর, ও মেয়েটা কিছু জানে নাকি? ও কিচ্ছু জানে না, যাদা বলে দিলেই হলো। রেনু মাছটি দুই হাতে তুলিয়া নাকের কাছে আনিয়াই মুখ বিকৃত করিয়া কহিল, একেবারে পচা। ভাইদের কহিল, নে তোরা শুঁকে দেখ। ছেলে দুইটি হুমড়ি খাইয়া পড়িয়া শুঁকিয়াই ছিটকাইয়া পড়িয়া কহিল, এ বাবা, কি গন্ধ! গৃহিণীর মুখে কালবৈশাখীর মেঘ ঘনাইয়া আসিল। চাপা গর্জন করিয়া কহিলেন, কত দাম নিয়েছে শুনি? ভয় ভয়ে কহিলাম, দাম ওই 2 টাকা 2 টাকা। আসলে অনেক দূর থেকে আমদানি কিনা, ওই একটু গন্ধ হতে পারে, পচা নয়, তুমি দেখো না। গৃহিণী 2 ঠোঁট চাপিয়া আরো একটু আগাইয়া আসিয়া মাছটির গায়ে আঙুল দিয়া টিপিতেই আঙুল পশিয়া গেল। গৃহিণী বলিয়া উঠিলেন, একেবারে পচা, থসথসে হয়ে গেছে। কতদিনের পচা মাছ কে জানে। আমার দিকে তাকাইয়া ভৎসনা সুরে কহিলেন, ছি, 2 টাকা খরচ করে এই মাছ তুমি ঘরে নিয়ে এলে? মেয়েকে কহিলেন, এই একটু সৎ দেখি। মেয়ে সরিয়া দাঁড়াইতেই মাছটি তুলিয়া উঠানে ফেলিয়া দিলেন। আমাদের দেশি কুকুরটি সকলের কথাবার্তায় আকৃষ্ট হইয়া অতরে পিছনের পা দুইটির ওপর ভর দিয়া বসিয়া সৎসুখ নয়নে তাকাইয়া থাকিয়া এতক্ষণ লেজ নাড়িতেছিল। মাছটি তাহার সামনে পড়িতেই লাফাইয়া আসিয়া মাছে দাঁত বসাইয়া শশব্যস্তে ফেলিয়া দিল এবং দূরে সরিয়া দাঁড়াইয়া অপ্রতিভ মুখে আবার লেজ নাড়িতে শুরু করিল। গৃহিণী কহিলেন, কুকুরেও খাবে না ও মাছ। তারপর তীব্র ক্রোধ ও ঘৃণার সহিত কহিলেন, ছি, মানুষ না কি? বড় ছেলেটি মুরুব্বিয়ানা সুরে কহিল, বাবার কাণ্ড, যা দিয়েছে ঢুকিয়ে নিয়েছেন, একটু দেখতে শুনতে গেলেই তো গন্ধ নাকে ঢুকত। গৃহিণী নাকি সুরে কহিলেন, আমি কি দেখব, তোরা দেখ, বলিস যে সব। রেনুকে কহিলেন,
যা, সাবান দিয়ে হাতটা ধুয়ে ফেলগে যা। কিন্তু মাছটা উঠোনে পড়ে থাকলে দুর্গন্ধে ঘরে টেকা যাবে না, ওটা ফেলবে কে? ছোট ছেলেটি কহিল, বাবাই ফেলুক, উনি এনেছেন। রেনু কহিল, না না, আমি ফেলে দিচ্ছি মা। গৃহিণী কহিলেন, তাই দে মা, ওকে আর কিছু করতে বলে কাজ নেই, আমারই খাট হয়েছে। ছি ছি, পুরুষ মানুষে এমন অপদার্থ হয় আমি জানতাম না। ছেলেদের কহিলেন, চা পড়গে চা, কি করবি, তোদের অদৃষ্ট, যেমন লোকের ঘরে জন্মেছিস। ছেলেগুলি অনিচ্ছা সত্ত্বেও সরিয়া পড়িল। গৃহিণী কহিতে লাগিলেন, আর এখনই হয়েছে কি, আমি যদি চোখ বুঝি হাঁড়ি রাল হবে তোদের, আমি বলে দিচ্ছি। তারপর সেই পুরাতন খেদ, পূর্বজন্মের বহু দুষ্কৃতির ফলে আমার মতো আকৃতির হাতে পড়িয়া নরক যন্ত্রণা ভোগ করিতেছেন। না মরিলে নিষ্কৃতি নাই, অথচ ছেলে মেয়েদের জন্যই মরিবার উপায় নাই। আমি প্রস্তর মূর্তির মতো দাঁড়াইয়া থাকিয়া মনে মনে হরিদাসীর মুণ্ডপাত করিতে লাগিলাম। গৃহিণী কহিলেন, হাত দাঁড়িয়ে থেকে কি কেতাত্ত করবে, হাত পা ধুয়ে ফেলে চা খাবার খাও, খাট হয়েছে আমার, আর কখনো কিচ্ছু আনতে বলবো না। বলিয়া হাত ধুইবার জন্য জলের ঘরের দিকে চলিয়া গেলেন। আমি সরিয়া আসিয়া বসিবার ঘরে ঢুকিয়া পড়িলাম। তারপর সন্তর্পণে বাড়ির বাহির হইয়া গেলাম। মনের অবস্থা অত্যন্ত শোচনীয়। বিবাহের পর সংসার আশ্রমের শুরু হইতেই গৃহিণীকে কোনোদিন কোনো কাজে আমি প্রসন্ন করিতে পারি নাই। যাহাই করিয়াছি তাহাতেই ত্রুটি বাহির করিয়াছেন। প্রাণপণে পরিশ্রম করিয়া টাকা রোজগার করিয়াছি, নিজের সুখ স্বচ্ছন্দের দিকে বিন্দুমাত্র লক্ষ্য না করিয়া সকলের সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করিয়াছি, কিন্তু প্রশংসাবাদ কোনো দিন পাই নাই। চিরদিন আমি একই কথা শুনিয়া আসিয়াছি, অপদার্থ অকর্মা। ছেলে মেয়েগুলিও মায়ের সুর ধরিয়াছে, উহারা কি আমাকে কোনো দিন শ্রদ্ধা করিতে পারিবে? পৃথিবীতে সকলেই বিবাহ করিয়া সংসার করিতেছে, আমার মতো নিত্য অপমান ও গঞ্জনা কয়জনকে সহ্য করিতে হয়? অত্যন্ত ক্ষুধা পাইয়াছে, সঙ্গে তৃষ্ণাও। হাতে পয়সা নাই যে কোনো দোকানে গিয়া চা খাবার খাইয়া আসিব। একমাত্র ভরসা আছে সুরেশের বাড়ি। সেখানে গেলেই সুরেশের স্ত্রী এক কাপ চা তো দেয়, সঙ্গে খাবারও থাকে। সুরেশ আমার ছাত্রাবস্থার বন্ধু, একসঙ্গে বরাবর কলেজে পড়িয়াছি। এখন সে এই শহরে চাকুরি করিতেছে, একটি নামজাদা ব্যাংকের ম্যানেজার সে। তাহার শ্বশুর কলিকাতার বিশিষ্ট ধনী ব্যক্তি, ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর। কাজেই তাহার বেতন মাসে ৩০০ টাকা, তদুপরি বাড়ি ভাড়া। সুরেশের স্ত্রী সুন্দরী, শিক্ষিতা, বিএ পাস, সুশীলাও বটে। সুরেশ স্ত্রীর প্রশংসায় অহরহ পঞ্চমুখ। অবশ্য প্রশংসার যোগ্যই বটে। মহিলাটির যেমন সুন্দর চেহারা, তেমনই সুমিষ্ট ব্যবহার। হাবে ভাবে, কথাবার্তায়, পোশাক পরিচ্ছদে, সাজসজ্জায় একটা উঁচু ধরনের সংস্কৃতির ছাপ সুস্পষ্ট। যাহার সহিত সংস্পর্শে আসে, উজ্জ্বল ব্যক্তিত্বের প্রভায় তাহার হৃদয়কে আলোকিত করিয়া তোলে। স্বামী স্ত্রীর মিলও খুব গভীর। দুইজন দুইজনকে দেখিতে দেখিতে কলিয়া যায়। দেখিয়া আনন্দ হয়, নিজেদের কথা ভাবিয়া ঈর্ষাও হয়। সুরেশের বাড়ির সামনে আসিয়া হাজির হইলাম। বাড়িটি দোতলা, ওপরে নিচে 2টি করিয়া ঘর। উপরের ঘরে আলো জ্বলিতেছে। বাহিরের রোয়াকে ভৃত্য ভূতনাথ দাঁড়াইয়া আমাকে দেখিয়া কিঞ্চিৎ বিস্ময় প্রকাশ করিয়া কহিল, নমস্কার বাবু, এমন সময়? কহিলাম, সাহেব বাড়িতে আছে নাকি?
ভূতনাথ কহিল, আগে হ্যাঁ, ওপরে আছেন। সহসা তীক্ষ্ণ মেয়েলি গলার ক্রুদ্ধ চিৎকার শুনিতে পাইলাম, শাট আপ! একটা কথা বলবে না, তাহলে এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব বলে দিচ্ছি। সঙ্গে সঙ্গে পুরুষের কর্কশ কণ্ঠের ক্রুদ্ধ গর্জন, হ্যাঁ যাও না, আই কেয়ার দিস মাচ, যেখানে ইচ্ছে যাও। মেয়েলি কণ্ঠ তারার পর্দায় উঠিয়া কহিল, কি তা বলবে বই কি, ভ্যাগাবন থেকে ভদ্রলোক বনেছ কি না, তাই এত মেজাজ, আনগ্রেটফুল ডগ। পুরুষকণ্ঠ প্রচণ্ড রোষে ফাটিয়া পড়িল, শাট আপ! যত বড় মুখ নয় তত বড় কথা, মেয়ে মানুষের আবার মেজাজ, ফিকশন, ভ্যাম্পায়ার, বিচ। নারীকণ্ঠ সমান পর্দায় প্রত্যুত্তর দিল, ইউ সোয়াইন, ফিলিপাইন ভিলেন। পুরুষকণ্ঠ সগর্জনে কহিল, ক্যাট, ভাইপার। দুই ঘরে তরাম তরাম করিয়া দরজা বন্ধ করার শব্দ, এক ঘরে ঝনঝন শব্দে কাঁচের গ্লাস ভাঙিল, আর এক ঘরে সশব্দে চেয়ার উল্টাইল। এক ঘরে মেয়েলি কণ্ঠের চাপা ক্রন্দনধ্বনি, আর এক ঘরে পুরুষ কণ্ঠের চাপা তর্জন। আমি আকাশ হইতে পড়িলাম। সুরেশ পুরুষ মানুষ, ঝগড়া করা তাহার পক্ষে আশ্চর্যের ব্যাপার নয়, অশোভনও নয়, কিন্তু সুরেশের স্ত্রীর মতো মহিলা, যাহাকে দেখিলে মূর্তিমতী ছন্দময়ী কবিতা বলিয়া মনে হয়, আলাপে আলোচনায় যাহার মৃদু মোলায়েম কণ্ঠস্বর হইতে মধু চোয়াইয়া পড়ে, যাহার হাসি হইতে মুক্তা ঝরে, যাহার গান শুনিলে ক্ষণিকের জন্য হৃদয় অমৃতলোকে উত্তীর্ণ হয়, সেও ঝগড়া করে এবং তুন হইতে এমন পাছা পাছা চোখা চোখা স্বর বাহির করিয়া প্রতিপক্ষকে আঘাত করিতে পারে, নিজের কানে না শুনিলে বিশ্বাস করিতাম না। ফিসফিস করিয়া ভূতনাথকে কহিলাম, এই কি ব্যাপার? ভূতনাথ চাপা গলায় বলিল, আর বলবেন না বাবু, ঝগড়া হচ্ছে দুজনে। আশ্বাসের সুরে কহিল, ও সব বাড়িতেই হয় বাবু, অনেক বাড়িতে তো চাকরি করলাম, কোথাও না হওয়া দেখলাম না। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিলাম, হ্যাঁ, তা ঝগড়াটা মিটবে কখন? ভূতনাথ কহিল, আজ তো নয়, কালও সারাদিন রাত থমথমে থাকবে, পরশুদিন পরিষ্কার হবে। তা ভালো, আচ্ছা তাহলে আমি চলি বলিয়া রোয়াক হইতে নামিয়া আসিলাম। ভূতনাথ পিছু পিছু নামিয়া আসিয়া বলিল, নমস্কার বাবু, আসুন তাহলে। আপনি আলো টালো আনেননি? দেবো নাকি একটা? বাধা দিয়া কহিলাম, না না থাক বলিয়া চলিবার উপক্রম করিয়াই পরের ব্যক্তিগত জীবনের গোপন তথ্য জানিবার জন্য মানুষের চিরন্তন দুষ্প্রবৃত্তির প্ররোচনায় আবার থামিয়া কহিলাম, হ্যাঁ হ্যাঁ ভূতনাথ, ঝগড়ার কারণটা কিছু জানো নাকি তুমি? ভূতনাথ এতক্ষণ এই কথা বলিবার জন্যই উসখুস করিতেছিল। সাগ্রহে কহিল, হ্যাঁ হ্যাঁ জানি বাবু, শুনুন তবে। সাহেব তো ঘোষ সাহেবের বাড়ি রোজ বিকেলে টেনিস খেলতে যান। মেম সাহেবের তাতে আপত্তি, ঘোষ সাহেবের মেম সাহেব নাকি লোক ভালো নন। আর এদিকে আমাদের মেম সাহেব রোজ হালদার সাহেবের বাড়ি বেড়াতে যান। হালদার সাহেবের বোন তার বন্ধু। হালদার সাহেব তো বিয়ে টিয়ে করেননি, বাজারে ওনার সুনামও খুব একটা নেই। আমাদের সাহেবের তাতেই আপত্তি। দুজন দুজনকে মানা করেন, কেউ কারোর কথা শোনেন না। আজ আমাদের মেম সাহেব বাড়িতে ছিলেন, সাহেব গিয়েছিলেন খেলতে। কোন এক হাকিম সাহেবের মেম সাহেব এসে আমাদের সাহেবের সম্বন্ধে কি সব বলে গেছেন। সাহেব ফিরে আসবার পর খাবার টেবিলে মেম সাহেব কথাটা পারলেন, সাহেবও কি একটা বললেন। দু চার কথার পরই ওই দেখছেন তো তুমুল কাণ্ড বেঁধে গেল একবারে। তারপর পরম পরিতোষের সহিত কহিল, অনেক বাড়িতে অনেক রকম ঝগড়া দেখেছি বাবু, কিন্তু এমন কখনো দেখিনি বাবা। বাড়ির দিকে চলিলাম। মনের জ্বালা প্রায় নিবিয়া আসিয়াছে।
কেমন করিয়া কোথা হইতে মন যেন সান্ত্বনা পাইয়াছে। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। সত্যি কোনো একটা পরিস্থিতিতে আমরা একা আটকে পড়ে নেই, আশেপাশের আরও কিছু মানুষও ওই একই পরিস্থিতিতে পড়েছে। এটা ভাবলে মনটা কেমন শান্ত হয়ে যায়, তাই না? এই মানসিকতাটা আমাদের প্রায় সবার মধ্যেই আছে, কিন্তু এর দুটো দিক আছে জানেন। আমাদের মধ্যে কেউ কেউ জিনিসটাকে এইভাবে ভাবি যে আমি একা ভুগবো কেন, ও ভুগুক, সবাই খারাপ থাকুক। আবার কেউ কেউ জিনিসটাকে এমনভাবে ভেবে নিই যে এই যে এত মানুষ আমাদের পরিস্থিতিতে রয়েছে, এমন তো সম্ভব না যে এরা কেউ কখনো কোনো সমাধান পাবে না। এরা পেলে আমিও ঠিক পাব। আমরা সবাই একসঙ্গে ভালো থাকব। এই ভাবনাটায় নিজেকে খুব ইনক্লুডেড ফিল হয়। মনে হয় কষ্টে বুঝি পিঠে হাত রাখার মতো মানুষ আছে পাশে। এইভাবে আস্তে আস্তে সত্যি সব ঠিক হয়ে যায়, আর আমরা আমাদের অভিজ্ঞতা ভাগ করে নিই সেই মানুষগুলোর সঙ্গে যারা এখন সেই সমস্যায় ভুগছে। এইভাবেই আমরা বন্ধু, আত্মীয়, পার্টনার কিচ্ছু না, ফেলো হিউম্যান হিসেবে একে অপরের পাশে দাঁড়াতে পারি। যাক, আজ এই পর্যন্তই। আজ বিদায় দিন আমায়। আবার ফিরে আসবো খুব শিগগিরই। ততদিন খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।